আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন, জিএস পদে ফরহাদের প্রার্থিতা বহাল। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ, আজীবন গানের সঙ্গেই থাকতে চান এই জীবন্ত কিংবদন্তি। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে মহাবিপন্ন শকুন, বিলুপ্তি ঠেকাতে জনসচেতনতায় তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশে পুনরুদ্ধারে গতিশীলতার প্রত্যাশা। এবং সিলেটের বৃষ্টিতে শেষ টি-20 পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 2-0 সিরিজ জয়, সিরিজ সেরা অধিনায়ক লিটন দাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে অংশ নিতে পারবেন জিএস প্রার্থী SM ফরহাদ। আর 30 অক্টোবর পর্যন্ত স্থগিতই থাকবে হাইকোর্টের আদেশ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চে। শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, আবেদনকারী BM ফাহমিদা আলমের এই ধরনের আবেদন করার এখতিয়ার নেই। জেএস প্রার্থী ফরহাদের আইনজীবী দাবি করেন, ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ছিলেন না। এই সময়ে আবেদনকারীর আইনজীবী বলেন, তারা পুরো নির্বাচন স্থগিত চাননি। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন আপিল বিভাগ। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপিল বিভাগের আদেশের ফলে ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে জানান আইনজীবীরা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস APHR বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্পৃক্ত করে রোহিঙ্গা সংকট সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে APHR-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়। APHR-এর সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্টিয়াগো রোহিঙ্গা সংকট সমাধানে তহবিল গঠনে আসিয়ান নেতৃত্বাধীন প্রচেষ্টা ও আসিয়ান বাংলাদেশ চীন ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলনের কথা বলেন। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এই আঞ্চলিক সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পুনরায় আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানের অংশ নয়, তাই রোহিঙ্গা বিষয়টি আসিয়ানের আলোচনায় তুলতে পারছে না। এ সময় মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং APHR-এর প্রোগ্রাম ডিরেক্টর জনলাথান সুপাই বুনলার্ড সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপমহাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। 71 পেরিয়ে 72 বছরে পা দিয়েছেন তিনি। 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন।
সঙ্গীত জীবনের 6 দশকে প্রায় 15,000 গান গাওয়াই জীবন্ত কিংবদন্তি জানিয়েছেন যতদিন বেঁচে আছেন গানের সঙ্গেই থাকতে চান তিনি। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলা সঙ্গীতের কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন, যার কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। স্বপ্ন ফেলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। তার গাওয়া আধুনিক দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গান বাঙালির আবেগের সুর হয়ে বাজছে 6 দশকেরও বেশি সময় ধরে। এই পৃথিবীর পরে জীবনের 71 বসন্ত পার করা সাবিনা ইয়াসমিন জন্মদিনে জানালেন সঙ্গীতের জীবনে নানা চড়াই উতরায়ের কথা। বহু প্রাপ্তির পাশাপাশি তুলে ধরলেন অপ্রাপ্তির কথাও। ছোটবেলার সে আনন্দ তো আর এখন পাই না, তবুও ভালোই লাগে। আমার কোনো অপ্রাপ্তি তেমন কিছু নাই, ব্যক্তিগতভাবে নাই, কিন্তু আমি সমষ্টিগতভাবে সবসময় যেটা বলে আসি যে আমাদের শিল্পীদের কোনো এদেশে কোনো রয়্যালটি সিস্টেম নাই গানের ব্যাপারে। সেটা যদি হতো তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। সবাইকে আমি আমার হৃদয় উজাড় করা ভালোবাসা জানাচ্ছি। গুণী এই শিল্পীর জন্মদিন ঘিরে সাজানো হয় তারকা কথনের বিশেষ পর্ব। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের সঞ্চালনায় বিশেষ এই পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও কনক চাপা। সাবিনা আপার গান সম্পর্কে বলার আসলে স্পর্ধা রাখা উচিত না। যে কোমলতা, এটাকে শুধু বাংলাদেশের পলিমাটির সঙ্গেই তুলনা করা যায়। আমরা আপনার গান সব ঋতুতেই শুনতে চাই। আপনার দীর্ঘ জীবন কামনা। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে কথা বলেন প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন নির্মাতা শাইখ সিরাজ। যেই সাবিনা ইয়াসমিনকে টেলিভিশনে পর্দায় দেখতাম গান করছে, রেডিওতে শুনতাম গান করছেন, এবং চ্যানেলাই প্রতিষ্ঠার পরে আরও কাছে আসলো, তখন অটোমেটিক্যালি ওই সাবিনা আর এই সাবিনার ভিতরে আমার ভেতরে একটা মেলবন্ধন তরঙ্গ তৈরি হয়েছে। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। কোকিল কণ্ঠীর জন্ম উৎসব উদযাপন করেন গুণীজনরা। আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2:40 প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আই ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। 3 দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতার তাগিদ পরিবেশবাদীদের। শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার গ্রামগঞ্জ আর মাঠে ঘাটের পরিচিত মুখ শকুন এখন টিকে আছে মানুষের মুখেই। পরিসংখ্যান অনুযায়ী দেশে 6 রকমের শকুনের অস্তিত্ব থাকলেও 3 দশকে শকুনের সংখ্যা কমেছে প্রায় 100%। সময় যাত্রায় যত দখল দূষণ বাড়ছে ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখা শকুনের ভূমিকা। তথ্য বলছে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে দ্রুত অসুস্থ হয়ে মারা যায় শকুন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নত রাষ্ট্রগুলোতে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার বন্ধের দৃষ্টান্ত অনুসরণেও তাই পরিবেশবাদীদের জোর দাবি। এমন বাস্তবতায় মহাবিপন্ন শকুন সংরক্ষণে শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা 2016 থেকে 2025 প্রণয়ন সহ চলছে বিভিন্ন গবেষণাও।
এছাড়া বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলে শকুনের নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, শকুন সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়নে অংশ নেন শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা আসবে বলে প্রত্যাশা সুধীচন্দ্রের। জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। কলকারখানার বর্জ্য, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে হুমকিতে শিল্পাঞ্চল সাভারের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সাভারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই যে গাছ লাগানোর জন্য সবাইকে বলছি কেন লাগাতে হবে, কারণ এই গাছ যে উপকার আমাদের করে সেই গাছের উপকারিতা কিন্তু বলে শেষ করার নাই। এই বনভূমি কিন্তু আমাদের 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য রাখছে। যদি কাজটি গাছ না করতো আমাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং সারা বাংলাদেশে বৃক্ষরোপণকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ রক্ষার বার্তায় আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় ও সাভার গার্লস হাই স্কুলে সবুজের উৎসব। এটা লাগাবো আমি বাসায় গিয়ে, অনেক শিক্ষার্থীর গাছের প্রতি অনেক আকর্ষণ বেড়ে যাবে। যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চ্যানেলের পক্ষ থেকে, প্রকৃতি জীবন ক্লাব সাভারের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ কর্মসূচিতে তারা সহায়তা করার জন্য। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সচেতন মহল। এখানে ঔষধি গাছ, ফলস এবং বিভিন্ন উপকারী গাছ নিয়ে আসছে। শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্বটা কি সেটা আমরা তুলে ধরার জন্য এইরকম একটা প্রোগ্রাম আমাদের জরুরি দরকার ছিল। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি আনন্দিত, খুশি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদী সহ সব স্তরের মানুষের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গাজার দক্ষিণাঞ্চলীয় আল মাওয়াশিতে ইসরায়েলের ড্রোন হামলায় 7 শিশুসহ 21 জন মারা গেছে। এরা সবাই পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের প্রবেশ করে হামলা চালিয়ে 33 জনকে হত্যা করে। এর আগে মঙ্গলবার গাজা জুড়ে শিশু, সাংবাদিক সহ 105 জন ফিলিস্তিনি নিহত হয়। ক্ষুধা অপুষ্টিতে মারা যায় 6 জন। এ নিয়ে ক্ষুধায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 367 জন। তাদের মধ্যে 131 জন শিশু। গত 22 মাসে পর্যন্ত 63,633 ফিলিস্তিনি নিহত ও 1,60,914 জন আহত হয়েছেন। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। বাণিজ্যিক ভিত্তিতে টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ফলন ও দাম দুটিই ভালো হওয়ায় প্রতি বছর চাষের জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েক বছর আগেও গ্রীষ্মকালে টমেটো চাষ করা যায়, স্থানীয় কৃষক তা জানতেন না। আর এখন মূল্যবান অর্থকারী ফসলের পরিণত হয়েছে এই টমেটো। সারা বছর সবজির চাহিদা পূরণ করতে গ্রীষ্মকালীন টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুন জুলাই থেকে চারা রোপণ করা হয় বেসিক্যালি, আর এটা হারভেস্ট করা হয় 2 মাস পরে, আগস্ট অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরকম এটা লাভজনক ফসল, আমাদের
এতে আমাদের ভালো হয়। আমরা এরকম লাভজনক ফসল কোনোটাই পাইনি, তাই আমরা এই ফসলটা করি। বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়, আর যদি ভালো ফল দেয় আশা করা যায় 2.5 লাখ প্লাস 3 লাখ বেচা খরচ হয়। সাদা পলিথিনের ছাউনি দিয়ে গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত ঢেকে রাখায় রোদ বা অতিবৃষ্টিতেও কোনো ক্ষতি হয় না। কর্মসংস্থান বেড়েছে, যেমন আমাদের এদিকে আগে লোকে কাজ করতে আসতো, আমাদের এখন আর যাওয়ার লাগে না, আমাদের ক্ষেতে আমরা নিজেরাই কাজ করি। এখন 7টার থেকে 8টা পর্যন্ত কাজ করি, 400 টাকা করে দেয়, তা আল্লাহর মতো ভালোই চলে। কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনার কৃষি অঞ্চলের অভিযোজন প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা টমেটো চাষিদেরকে বীজ, সার সহ অন্যান্য কারিগরি সহায়তা প্রদান করেছি। তাছাড়াও বিভিন্ন প্রকল্পে আমাদের উপজেলাতে যেগুলো রয়েছে সেই ভিতর থেকে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে। কালারোয়া উপজেলার 95 হেক্টর জমিতে এবার টমেটোর চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ 3 মাস বন্ধের পর সুন্দরবনের দ্বার উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে বনজীবীদের মাঝে। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে টানা বন্ধ থাকার পর থাকছে না মাছ ধরা ও পর্যটনে বাধা। ইতিমধ্যে জনকোলাহল না থাকায় সজীবতা ফিরেছে বনের প্রাণ প্রকৃতিতেও। এমন পরিস্থিতিতে পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ সংশ্লিষ্টদের। সংবাদদাতার তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। 90 দিনের স্থবিরতা কাটিয়ে সুন্দরবন যখন আবারও উন্মুক্ত, তখন করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ বিভিন্ন স্পটগুলো সাজানো হয়েছে নতুনভাবে। এমন পরিস্থিতিতে পর্যটন খাতে চাঞ্চল্য আসার পাশাপাশি বনজীবীদের জীবিকাতেও গতি ফেরার প্রত্যাশা স্থানীয়দের। আমরা আবার নদীতে নামবো, মাছ শাক মারবো, এই দিয়ে আমার জীবন কাটাবে। এখন তো আমার খাইও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে, জিতপালা নিয়ে সঞ্চার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। যদি এই নদীতে মাছ শাক না থাকে তাই তো আমাকে খাওয়াও জোরে না, আমরা দিনের দিন ওই কাজ করিয়ে খাই। এখন সুন্দরবন অনেক ভালো, হরিণ, বানর, কুমির এগুলো এখন অনেক আসলে দেখা যাবে। অনেক কষ্টে দুঃখে ছিলাম, আমরা চাই আমরা পরবর্তীতে এইসব নিষেধাজ্ঞা না পড়ি। নির্বিঘ্ন পরিবেশে বনের বাস্তুতন্ত্রে ফেরা সজীবতা ধরে রাখতে দায়িত্বশীল পর্যটন ও মাছ শিকারের জোর প্রশাসনের। জেলে বাউলি পর্যটক যারা বন্ধ থাকাতে সুন্দরবনের যে জীববৈচিত্র্যের যে একটা পুনরাবৃত্তি, অর্থাৎ পুনর্জয় যে তাদের যে জন্ম হচ্ছে, এটা আসলে সেখান থেকে মানুষ পাবে। একটি কুমির কিন্তু ডিম দিয়েছে, ডিম দিয়ে সে রীতিমতো ডিমকে পাহারা দিচ্ছে। তো এখানে যদি লোক সমাগম থাকতো, বোট চলতো, তাহলে কিন্তু সে এই জায়গাটি বেছে নিত না ডিম দেওয়ার জন্য। জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য ও বন্যপ্রাণীর স্বাভাবিক প্রজনন নিশ্চিতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করে বন বিভাগ। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন। জিএস পদে ফরহাদের প্রার্থিতা বহাল। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। আজীবন গানের সঙ্গেই থাকতে চান এই জীবন্ত কিংবদন্তি। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে মহাবিপন্ন শকুন। বিলুপ্তি ঠেকাতে জনসচেতনতায় তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার প্রত্যাশা। এবং সিলেটে বৃষ্টিতে শেষ টি-20 পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 2-0 সিরিজ জয়। সিরিজ সেরা অধিনায়ক লিটন দাস। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।